আসসালামু আলাইকুম ওয়া অবরাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি থট বাই তারিখ থেকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এবং ভিডিওটা অনেক কিছু শিখতে পারবেন। তো বেসিক্যালি ভিডিওগুলো করা হচ্ছে যারা মাইক্রোবায়োলজিস্ট তাদের জন্য। তো যারা অন্যান্য ফিল্ডে মানুষ আছে তারাও বুঝতে পারবে যে আসলে মাইক্রোবায়োলজি কতটা বিস্তৃত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বা কতটা তারা ইম্প্যাক্ট রাখে একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে একজন মাইক্রোবায়োলজিস্ট। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো আমরা আজকে দেখব যে ইউএসপি 1227 এটা কি বলছে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা নিয়ে আমরা একটু আলোচনা করব। মূলত আমরা এখানে দেখব যে মাইক্রোওয়েভ রিকভারি ভ্যালিডেশন কথাটা কেমন মনে হচ্ছে না, যে মাইক্রোবায়াল রিকভারি ভ্যালিডেশন তার মানে কি সেটা একটু আমরা দেখি। অর্থাৎ এখানে আমি বলেছি, দেখেন, এনশিওরিং দ্যাট ইউ টেস্টিং মেথড ক্যান ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন দ্য প্রোডাক্ট। তার মানে আমি এই চ্যাপ্টার আমাকে বলে যে মাইক্রোবায়াল রিকভারি ভ্যালিডেশন হচ্ছে যে আমি যে টেস্ট করছি, যে আমি টোটাল কাউন্ট দেখতেছি, টোটাল স্মল কাউন্ট দেখতেছি, আসলে কি আমার টেস্ট মেথডটা ঠিক আছে কিনা বা আমার প্রোডাক্টে সে প্রপার ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করতে পারতেছে কিনা, সেটাকে এনশিওর করাই হচ্ছে এই রিকভারি ভ্যালিডেশন, ঠিক আছে? বা গাইডলাইন আমাদেরকে সেটাই বলে যে আমার টেস্টিং মেথডটা ঠিক আছে কিনা, না ঠিক থাকলে সেটা ভ্যালিডেট করতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমি যে টোটাল কাউন্ট টেস্ট করতেছি, আমি যে টোটাল স্মল টেস্ট করতেছি, হ্যাঁ, আমার টেস্টিং প্রসিডিউরে বা প্রোডাক্টে ঠিকভাবে সে অর্গানিজমকে কি করতে পারতেছে কিনা, আইডেন্টিফাই করতে পারতেছে কিনা। দেখা গেছে যে আমার ব্যাকটেরিয়া প্রোডাক্টে আছে, কিন্তু প্রোডাক্ট তার অ্যান্টিমাইক্রোবিয়াল ইফেক্টের কারণে ব্যাকটেরিয়া গ্রোথটাকে কমিয়ে দিয়েছে, কিন্তু সে কিন্তু প্রোডাক্টের মধ্যে আছে, অর্থাৎ মার্কেটে কিন্তু একটা জীবাণু বা মার্কেটে কিন্তু চলে যাচ্ছে ইন কেস। হ্যাঁ, তো এই জায়গাটাকে আমাদের ইউএসপি 1227 আমাদেরকে মাইক্রোবায়াল রিকভারি ভ্যালিডেশনকে সাপোর্ট করে বা তারা একটা গাইডলাইন দিয়ে থাকে। তো আমরা আজকে এই সম্বন্ধে আমরা একটু ডিটেল জানবো। আমাদের পারপাসটা কি? আমাদের পারপাসটা এই যে আমরা যেটা বলেছি যে, দেখেন আমরা এখানে একটু পড়ি যে প্রুফ, আমি প্রুফ করব যে টেস্ট মেথডটা ইজ নট ইনহেবিটেড, ঠিক আছে? অর্থাৎ সে কোনো মাইক্রোওয়েভ গ্রোথকে কি করবে না, ইনহেবিট করবে না। হ্যাঁ, আর অর্থাৎ আমার যদি ব্যাকটেরিয়া 10টা থাকে, আমার টোটাল কাউন্ট 10টায় আসবে। আমার যদি ফাঙ্গাস 5টা পাই, সে 5টায় আসবে, কিন্তু সে কোনোভাবে আমার ব্যাকটেরিয়া বা আমার মাইক্রো অর্গানিজমগুলোকে ইনহেবিট করবে না। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের উদ্দেশ্য। কোথায় অ্যাপ্লাই হয় জিনিসটা মজার না? কোথায় অ্যাপ্লাই হবে? অ্যাপ্লাই হবে যে ফার্মাসিউটিক্যাল ডোজেস, যেমন যেমন লিকুইড, ট্যাবলেট, ক্রিম, ইনজেকশন, এইসব জায়গাতে রেগুলেটরি বেসিস। হ্যাঁ, এখন এটা এই গাইডলাইনটা গ্লোবালি কিন্তু যারা রিকমেন্ডেড করে, যেমন এফডিএ, ইউএসপি, আইসিএস, কিউ2 গাইডলাইন, পিএইচইউআর, ইউরোপিয়ান যারা আছে, তারা এটাকে গ্লোবালি রিকমেন্ডেড করে, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা এখানে একটা টেস্ট দেখব যে টিএএমসি, মানে টোটাল অ্যারোবিক মাইক্রোবিয়াল কাউন্ট। অর্থাৎ আমরা এটার মাধ্যমে কি করি, আমরা ব্যাকটেরিয়ার কাউন্টটা দেখি। এক্ষেত্রে আমরা ট্রিপটন 611 কে ইউজ করি, যার ইনকিউবেশন টেম্পারেচার হচ্ছে 30 থেকে 35 ডিগ্রি,
এবং ডিউরেশন হচ্ছে 3 থেকে 5 ডেজ। ঠিক আছে। দ্বিতীয়ত আমরা চ্যালেঞ্জ অর্গানিজম এখানে কাজ করে, হ্যাঁ, মানে যেগুলো আমাদের এটিসিসি কালচার থাকে, যাদের মধ্যে অ্যাসোরিয়াস, সিউডোমোনাস, বেসিলাস সাবটিলিস এই ধরনের এটিসিসি গুলো থাকে। ঠিক আছে, যারা চ্যালেঞ্জ অর্গানিজম হিসেবে কাজ করে। তারপরে দেখবো যে টিওয়াইএমসি বা টোটাল অ্যারোবিক মাইক্রোবিয়াল কাউন্ট। সেটাও আমরা কিভাবে করি, আমরা স্মল কে ডিটেক্ট করার জন্য আমরা স্যাবোডার টেস্টোস অ্যাগারকে ইউজ করি, যার টেম্পারেচার হচ্ছে 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, যার ডিউরেশন হচ্ছে 5 থেকে 7 দিন। এক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ অর্গানিজম হিসেবে কাকে ইউজ করি? ক্যান্ডিডা ক্যান্ডিডা আলবিক্যান্স, হ্যাঁ, এবং অ্যাসপাজিলাস ব্রাসিলিয়েন্সিস। ঠিক আছে। ক্যান্ডিডা আলবিক্যান্স যেটা, এটা একটা ইস্ট, আর অ্যাসপারজিলাস ব্রাসিলিয়েন্সিস এটা হচ্ছে একটা মোল্ড। মোল্ড, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যে চ্যালেঞ্জ অর্গানিজম গুলা ইউজ করি সেগুলো আমরা এটিসিসি নাম্বার দেখতেছি, টাইপ দেখতেছি, টেস্ট দেখতেছি, সেগুলা গ্রাম নেগেটিভ না গ্রাম পজিটিভ সেটা দেখতেছি। তার মধ্যে যে আমার স্টেফিলোকক্কাস অরিয়াস, এটা টাইপ হচ্ছে ব্যাকটেরিয়াম, এটা টেস্ট হচ্ছে টোটাল অ্যারোবিক মাইক্রোবিয়াল কাউন্ট, এটা হচ্ছে গ্রাম পজিটিভ। সিউডোমোনাস অ্যারোজিনোসা, এটাও একটা ব্যাকটেরিয়াম, হ্যাঁ, যেটা গ্রাম নেগেটিভ। আর যেটা বেসিলাস সাবটিলিস, এটা হচ্ছে টাইপ হচ্ছে স্পোর ফর্মার, হ্যাঁ। যেটা ক্যান্ডিডা আলবিকান্স আমি বলেছি সেটা একটা ইস্ট, হ্যাঁ। আর যেটা অ্যাসপারজিলাস ব্রাসিলিয়েন্সিস এটা হচ্ছে একটা মোল্ড। এক্ষেত্রে যারা আপনারা খুব প্রাইমারি লেভেলে মাইক্রোবায়োলজিতে স্টাডি করতেছেন বা পড়াশোনা শেষ করেছেন, এই ধরনের কিছু কোশ্চেন আপনারা ভাইভাতে পাবেন। যেরকম হচ্ছে যে আপনি বলতে পারে যে অ্যাসোরিয়াস কি গ্রাম পজিটিভ না নেগেটিভ, বা অ্যাসোরিয়াস এর টাইপটা কিরকম, এইটা আপনাদের এই জন্য কাজে লাগবে। ঠিক আছে। ওকে। এখন যেটা দেখবো যে আমরা পুরো স্টাডিটাই দেখবো, হ্যাঁ। স্টাডিটা কি, আমরা দেখবো যে প্রিপেয়ার ইনোকুলাম। আমরা একটা ইনোকুলাম তৈরি করব যেখানে 10 to 100 সিপিইউ মাইক্রো অর্গানিজম বা চ্যালেঞ্জ অর্গানিজম থাকবে, এবং যেটা সার্টিফাইড এটিসিসি স্ট্রেন হতে হবে। আপনি একটা জায়গা থেকে ইকোলাই কালেক্ট করে নিয়ে এসেছেন, সেই স্ট্রেন দিয়ে হবে না, আপনাকে সার্টিফাইড ইকোলাই টেস্ট স্ট্রেন হতে হবে। দ্বিতীয়ত আমরা দেখছি যে এখানে একটা টেস্টিং একটা প্যারামিটার তৈরি করা হয়েছে। কিভাবে? আমি প্রথম আমার স্যাম্পলের মধ্যে ইনোকুলাম দিব। একটা স্যাম্পল বলতে গিয়ে একটা সিরাপ হতে পারে, ঠিক আছে, একটা সিরাপের মধ্যে আমি ইনোকুলাম দিব। 2 নম্বর হতে পারে আমি শুধু ইনোকুলাম একটা টিপটন সয়া ব্রথ, যেটা ডাইলুয়েন্ট হিসেবে কাজ করবে, শুধু সেখানে দিব, যেটাকে আমি কন্ট্রোল বলতেছি। 3 নম্বরে আমি আরেকটা সিরাপ ইউজ করব, যেটার মধ্যে আমি কোনো ইনোকুলাম দিব না। তাহলে আমার 3টা জিনিস হচ্ছে, একটা টেস্ট, একটা কন্ট্রোল, আর একটা নেগেটিভ। ঠিক আছে। তো এখন ইনকিউবেট করব। ইনকিউবেট করার ক্ষেত্রে আমি প্রথমে বলেছি যে টোটাল অ্যারোবিক মাইক্রোবিয়াল কাউন্টের ক্ষেত্রে 30 থেকে 35 ডিগ্রি, যার হচ্ছে 3 থেকে 5 দিন, এবং সেটা টিপটনস এগারে রাখতে হবে। আর ফাঙ্গাসের ক্ষেত্রে স্যাবোডান্টেক্সাস এগারে 20 থেকে 25 ডিগ্রিতে রাখতে হবে। পরবর্তীতে আমরা যখন রেজাল্টগুলো পাবো তখন আমরা রিকভারিটা বের করতে পারবো। রিকভারি বের করার জন্য আমি টেস্টে, অর্থাৎ যেখানে আমি সিরাপের মধ্যে মাইক্রোঅর্গানিজম বা ইনোকুলাম দিয়েছি সেখানে আমি কয়টা কাউন্ট পেলাম, কন্ট্রোলে গিয়ে আমি কয়টা কাউন্ট পেলাম, এটাকে ভাগ করব ইন্টু 100। ঠিক আছে। যদি সেটা আমার 50% থেকে নিচে হয় তাহলে সেটা ফেল, মানে সেই প্রোডাক্টটা আমার জীবাণুকে গ্রো হতে দিচ্ছে না। তার মধ্যে কি আছে? অবশ্যই তার মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল
কোনো প্যারামিটার আছে। তো এই ক্ষেত্রে আমাকে যে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ যে তারা ইউজ করছে তাকে নিউট্রালাইজার করতে হবে। নিউট্রালাইজারের মধ্যে আমার পলিসরবেট 80 হতে পারে, সোডিয়াম থায়োসালফেট হতে হবে। এগুলা ইউজ করে দেন আমি তখন প্রোডাক্টটা টেস্ট করতে হবে। এইভাবে প্রোডাক্ট মেথডটাকে ভ্যালিডেশন করে নিতে হবে। ঠিক সেম ভাবে এখানে আমি সেম কথাগুলোই বলেছি এবং একটা ট্রুথফুল একটা এক্সাম্পল দিয়েছি। কন্ট্রোলে যদি আমি ৮০টা সিপিইউ পাই, টেস্টে যদি আমি ৫৫টা সিপিইউ পাই, তাও কিন্তু আমার প্রোডাক্টটা পাস হবে। কিন্তু কন্ট্রোলে আমি ৮০ সিপিইউ পেলাম, বা টেস্টে যাওয়ার পরে আমি সেখানে ১০টা বা ৫টা সিপিইউ পাই, তাহলে কিন্তু অবশ্যই আমার প্রোডাক্টের মেথডটা ঠিকভাবে মাইক্রো অর্গানিজমকে সে রিটেইন করতে পারছে না, ডিটেক্ট করতে পারছে না। ঠিক আছে? তো এক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন, এখানে ইনোকুলাম সাইজ হচ্ছে 10:100, লগ রিডাকশনে অবশ্যই লেস দেন 0.5, হ্যাঁ, তার নিচে আর যাবে না। আর রিকভারি হচ্ছে লেস দেন 50%, হ্যাঁ, 50% নিচে আর কাউন্টেড হবে না। তাহলে লক রিডাকশনটা কিভাবে করেছি? এই যে লক 10, আমি কন্ট্রোলে যে মানটা পাবো মাইনাস লক 10, আমি টেস্টে যে মানটা পাবো এটা যেটা বিয়োগ করলেই যদি সেটা লেস দেন 0.5 এর নিচে যায়, তাহলে কিন্তু আমার প্রোডাক্টটা সঠিকভাবে রিটেন করতে পারছে না, ব্যাকটেরিয়া ডিটেক্ট করতে পারছে না। সেক্ষেত্রে আমাকে মেথড ভ্যালিডেশন করে নিতে হবে, অথবা মেথড ফর্মুলেশন চেঞ্জ করতে হবে, এবং ওই প্রোডাক্টকে টেস্ট করার জন্য অবশ্যই নিউট্রালাইজার ইউজ করতে হবে। তো আমি আমার রিকভারি যে পার্সেন্ট, এই যে আমার যে ফর্মুলাটা এটা আমরা দিয়েছি এখানে। তো এখানে দেখেছি যে পাস ফেল, আমি প্রথমেই বলেছি যে কখন পাস হবে আর কখন ফেল হবে। এখন বলি, যদি আমাদের এখানে রিকভারি যদি লেস দেন 50% এর নিচে যায়, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা ফেল হবে। আর রিকভারেশন যদি উপরে যায় তাহলে সেটা পাস হবে। তাহলে আমাদের প্রথমত রিকভারি 50% এর উপরে হলে তখন এক্ষেত্রে আমার মেথডটা ঠিক আছে, প্রসেসটা ঠিক আছে, আর মেথডের ইয়েগুলো ঠিক আছে। যদি কখনো ফরমেশন চেঞ্জ হয় তখন আবার রিভ্যালিডেট করে নিতে হবে। বাট যদি সেটা 50% এর নিচে চলে যায়, তাহলে প্রোডাক্টের ইনহেবিটিং মাইক্রোবিয়াল গ্রোথ, অর্থাৎ প্রোডাক্টে নিজেই মাইক্রোবকে কি করছে, ইনহেবিট করছে, তখন আমি ওই যে বলেছি হয়তো ডাইলিউশন বাড়িয়ে দিতে হবে, পলিসরবেট ইউজ করতে হবে, হ্যাঁ, এবং মেমব্রেন ফিল্ট্রেশনের মাধ্যমে এগুলো করতে হবে, এবং পিএইচ এবং টেম্পারেচারকে অ্যাডজাস্ট করে নিতে হবে, না হয় মেথডটাকেই মডিফিকেশন করে নিতে হবে। তো এতক্ষণ আমি এই যে পুরো চ্যাপ্টারটা জুড়ে আমি যে জিনিসগুলো জানলাম, এক নাম্বার যে বিষয়টা জানলাম যে আমি এখানে একটু দেখি, ভ্যালিডেট দ্যাট ইউ টেস্ট মেথড ক্যান ডিটেক্ট মাইক্রোব ইন দ্য অ্যাকচুয়াল প্রোডাক্ট অ্যাকাউন্টিং ফর এনি, অর্থাৎ এই আমার প্রোডাক্টের যে অ্যান্টিমাইক্রোবিয়াল ইফেক্টটা আছে সেটা আমি আমার টেস্ট মেথডটা মাইক্রোবকে ডিটেক্ট করতে পারছে কিনা সে এফেক্টের সাথে, হ্যাঁ, সেটাকে ভ্যালিডেট করা। তারপর আমরা এই যে এখানে রিকভারি যে সূত্রটা সেটাও জানলাম, ঠিক আছে, এবং কি কি ধরনের আমরা চ্যালেঞ্জ মাইক্রোঅর্গানিজম ইউজ করলাম সেগুলো জানলাম, কি কি ধরনের টেস্টগুলো ইউজ করলাম, টোটাল অ্যারোবিক মাইক্রোবিয়াল কাউন্ট, টোটাল স্মল কাউন্ট এখানে ইউজ করলাম। ঠিক আছে? এছাড়া আমরা এখানে একটা সেটআপ করলাম যে কিভাবে কন্ট্রোল, কিভাবে পজিটিভ কন্ট্রোল, কিভাবে নেগেটিভ কন্ট্রোল দিলাম, সেটাও আমরা এখানে ইউজ করলাম। ঠিক আছে? এবং পরবর্তীতে যদি প্রোডাক্টটা ফেল করে, সেই ক্ষেত্রে আমরা ওইখানে নিউট্রালাইজার হিসেবে সোডিয়াম থায়োসালফেট, পলিসরবেট 80, হ্যাঁ, এই জিনিসগুলো ইউজ করব, পিএইচ কে রিঅ্যাডজাস্ট করব, দেন আমরা টেস্টে যাব। অর্থাৎ আমার যে প্রিজারভেটিভ ইফেক্টিভনেস আছে সেটাকে আমার নিউট্রালাইজ করে দিতে হবে।
তাহলেই আমি প্রপারলি আমার যদি অরিজিনালি কোনো অর্গানিজম থাকে সেটা আমি সহজেই ডিটেক্ট করতে পারবো। এছাড়া যদি কোনো প্রোডাক্টের ফর্মুলেশন চেঞ্জ হয় তখন অবশ্যই রিভ্যালিডেশন করে এই টেস্টটা করে নিতে হবে। ধন্যবাদ। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো। ইউএসপি 1227 আমাদের যে মেসেজটা দিয়েছে আমরা বুঝতে পেরেছি যে আসলে তারা বলছে যে আমাদের যে টেস্ট পজিটিভ আমাদের টেস্ট মেথড আমরা কি সত্যিকারে অ্যাকচুয়াল মাইক্রো অর্গানিজমকে ডিটেক্ট করার আহ, যে সিস্টেম অর্থাৎ মেথডটা ভ্যালিডেশন কিরা সেই সিস্টেমটা তারা বলে থাকে। তো আশা করি সবাই ভালো আছেন। সবাই আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এই ধরনের আরো নতুন নতুন ভিডিও নিয়ে আহ, আপনাদের মাঝে আসবো। আমার উদ্দেশ্য একটাই যে ফার্মাসিউটিক্যালের যে ইউএসপি যে গাইডলাইনগুলো আছে সেটা খুব সহজভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করব। তো আপনারা যদি আমার সাথে থাকেন বা আমাকে একটু সাপোর্ট দিয়ে যান, ইনশাল্লাহ আমি সামনে আরো ভালো ভালো ভিডিও তৈরি করব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।